বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে প্রধান 6টি কমিশনের সদস্যদের নিয়ে করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। সেই কমিশনে কয়েক দফায় দীর্ঘ আলোচনা শেষে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। 14 অক্টোবর রাতে এর খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কি আছে সেই সনদে চলুন জেনে নিই। জুলাই জাতীয় সনদের 3টি ভাগ আছে। প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে রয়েছে সনদ বাস্তবায়নে 7 দফা অঙ্গীকারনামা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনায় 84টি বিষয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়। এর মধ্যে প্রথম পর্বে ঐক্যমত্য হওয়া বিষয়ের মধ্যে রয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, আইনজীবীদের আচরণবিধি, গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন, তথ্য অধিকার আইনের সংশোধন, নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি বিরোধী কৌশলপত্র প্রণয়ন ও আইনে সংশোধন। দ্বিতীয় পর্বে ভিন্নমত ছাড়া 11টি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়। সেগুলো হলো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচন কমিশন গঠন, পুলিশ কমিশন গঠন এবং নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। জুলাই সনদের যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত রয়েছে সেগুলো হলো রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা, নারী আসনের বিধান, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হওয়া। এসব সংস্কার প্রস্তাবের এক বা একাধিক বিষয়ে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়ায় 33টি রাজনৈতিক দলকে 7টি অঙ্গীকার করতে হবে। এগুলো হলো জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছি বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করব। জুলাই জাতীয় সনদ 2025 এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না। উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য 2024 সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব। গণ অভ্যুত্থানের সময় ও আগে যেসব গুম, খুন, নির্যাতন ও গণহত্যা হয়েছে তার বিচার, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। জুলাই জাতীয় সনদে দেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়নে সংবিধান ও বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন এবং পরিমার্জন, প্রয়োজনে নতুন আইন ও বিধি প্রণয়ন কিংবা বিদ্যমান বিধি ও প্রবৃদ্ধির সংশোধন করব। জুলাই জাতীয় সনদ 2025 এর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 33টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন। এরপরই শুরু হবে এর বাস্তবায়ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে জয় পেয়েছে ইসলামিক ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। সংসদের 26টি পদের মধ্যে 24টি পদেই বিজয়ী হয়েছে এই প্যানেল। যে দায়িত্ব আমাদের উপর তারা দিয়েছেন তার সম্পূর্ণরূপে একটি আমানত। আমরা চাই আমরা যে দায়িত্বের আমানত তারা আমাদের উপর দিয়েছেন আমরা যেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে
যদি আমাদের ব্যাপারে, আমাদের দায়িত্বের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, আমাদের ভাই বোনেরা অবশ্যই আমাদের সঠিক পথে রাখবেন। এজন্য তারা অবশ্যই আমাদেরকে বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন এবং সমালোচনা করবেন। সাধারণ সম্পাদক এজিএস পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি। 16 অক্টোবর ভোর 5টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সহ সভাপতি ভিপি পদে ইব্রাহিম রনি 7,983 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন 4,374 ভোট। 8,031 ভোট পেয়ে সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হয়েছেন শিবিরের সাইদ বিন হাবিব। ছাত্রদলের সাফায়াত হোসেন পেয়েছেন 2,734 ভোট। এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন 7,014 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন 5,045 ভোট। 15 অক্টোবর সকাল 9:30টায় উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোটার লাইনে থাকা সাপেক্ষে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ চলে বিকাল 4টার পর পর্যন্ত। ভোট গণনার কাজ শুরু হয় সন্ধ্যায়। বাংলাদেশে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো এখন এই সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, এমনকি সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সেফ এক্সিটের প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন তুলেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপি। জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ও রাজনৈতিক দলগুলো কি মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে? এ প্রশ্নে রাজনীতিতে চলছে নানা আলোচনা। এ নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের 1.5 দশকের বেশি সময়ের শাসনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই সরকারকে সহযোগিতা করে আসছে বলে বিএনপি দাবি করে। তাহলে দলটি এখন কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে? আসলে এবার বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে। সেই বৈঠকে মানে এই ধরনের মূল্যায়ন এসেছে যে সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য, তৎপরতা এবং প্রশাসনিক পদায়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত তারা পাচ্ছেন, যেটা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। সরাসরি এই ধরনের অভিযোগও এসেছে যে 5ই আগস্টের পর প্রশাসনে যেসব রদবদল বা নতুন পদায়ন হয়েছে, সেই জায়গাটাতে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে ভোট গ্রহণে কর্মকর্তাদের তালিকা তৈরিতেও একই দলের প্রভাব রয়েছে। এই ধরনের অভিযোগ এসেছে বিএনপির স্থায়ী কমিটির সভায়। সেই জায়গা থেকেই মূলত প্রশ্ন তোলা হয়েছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে এবং সরকারের কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও বিএনপির নেতৃত্ব বলে আসছেন যে তারা শুরু থেকেই সরকারকে সহযোগিতা করে আসছেন, কিন্তু বিভিন্ন সময়ে সরকারের সমালোচনাও করতে দেখা গেছে তাদের, বিশেষ করে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে কিন্তু একটা সম্পর্কে টানাপোড়েনও তৈরি হয়েছিল। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিল। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফর করেছেন গত জুন মাসে, তখন তিনি বিএনপির তারেক রহমানের সাথে সেখানে বৈঠক করেছেন। তারপরেই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাটা সরকারের দিক থেকে এসেছে এবং নির্বাচন কমিশন রোডম্যাপ দিয়েছে। এরপরেও সরকারের বিভিন্ন ভূমিকা, বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা বিভিন্ন সময়, কিন্তু এবার দলটির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, সেই বৈঠকে সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন তোলা হলো। আসলে যেটা বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, নির্বাচন ঘনিয়ে আসছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ হয়েছে, ফলে প্রশাসন, পুলিশ বা বিভিন্ন ক্ষেত্রে কতটা নিয়ন্ত্রণ থাকতে পারে মানে রাজনৈতিক দল হিসেবে তাদের, সেই একটা চিন্তা বিএনপির মধ্যে কাজ করছে। সেই চিন্তা থেকেই এই সমালোচনা বা এই অবস্থাটা এসেছে বলে মনে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে একটি বিশেষ দলের দিকে প্রশাসন বা মানে যেগুলো মানে নিয়োগ হচ্ছে বা বদলি হচ্ছে মাঠ পর্যায়েও, সেগুলো করা হচ্ছে। এই অভিযোগটা তাদের মধ্যে জোরে সোরে আসছে। আসলে এই বিশেষ দল বলতে জামায়াত ইসলামের দিকেই তারা ইঙ্গিত করছেন বলে মনে হয়। এখন এই বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে আরেকটি যে বড় দল জামায়াত ইসলামী, এখন তাদের তো অন্তর্বর্তী সরকারের সঙ্গে সখ্যতা নিয়েই রাজনীতিতে অনেক আলোচনা আছে। সেই দলটিও কেন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতো অভিযোগ আনছে?
বেশ শক্ত ভাষায় কিন্তু অভিযোগটা এনেছে। জামায়াত ইসলামীর সিনিয়র একজন নেতা নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এই অভিযোগটি করেছেন। এটি মানে মঙ্গলবার তিনি এই অভিযোগটি করেছেন। মানে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তাদের যে আন্দোলনের কর্মসূচি, তারা যে সমাবেশ বা মিছিল করছেন, সেই কর্মসূচিতে বক্তব্যের সময় তিনি করেছেন। তার অভিযোগটা যদি আমি বলি, তিনি বলছেন যে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান, তিনি হুঁশিয়ারি দিতে চান প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকেদের সম্পূর্ণ মানে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। তিনি এটাও বলেছেন তাদের দিক থেকে এসে যে এরই মধ্যে জনপ্রশাসনের সচিব পর্যায়ে পরিবর্তন হয়েছে, নতুন সচিব নিয়োগ করা হয়েছে, আগে সচিবকে বাদ দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যে এই গুরুত্বপূর্ণ একটা পদে নির্বাচনের সময় এই পদটি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মানেই হচ্ছে প্রশাসনে বদলি পদায়ন বা সবকিছুই তার হাতে। ফলে এই জায়গাটাতে তারা বোঝা যাচ্ছে যে তাদেরও প্রশাসনের দিকে নজর, বিএনপি যেমন প্রশাসনের দিকে নজর, তাদেরও প্রশাসনের দিকে নজর, নির্বাচনকে সামনে রেখে। মূলত আমি মানে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু বলছেন, তারও অভিযোগ যে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে এই নিয়োগগুলো বা পদায়নগুলো বা বদলিগুলো করা হচ্ছে নির্বাচনের আগে, সে কারণেই তারা মনে করছেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে। তিনি কিন্তু খুব শক্ত ভাষায় বলেছেন যে কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম কণ্ঠ রেকর্ড করা আছে তাদের কাছে, তারা সভায় কি বক্তব্য দেন এর খবরও তাদের কাছে আছে। বেশ শক্ত সমালোচনা, বেশ শক্ত অভিযোগ। জামাতের অবস্থানটাও যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনকে সামনে রেখেই প্রশাসনে প্রভাব তৈরি করা বা সেই জায়গাটাতে তাদের পক্ষে লোক আসে কিনা সেই ধরনের একটা চিন্তা তাদের মধ্যে মনে হয় কাজ করছে দলটির একাধিক নেতার সাথে কথা বলে। সে কারণেই এই অভিযোগগুলো তারাও জোরে সোরে সামনে আনছে। অর্থাৎ দুই দলই পরস্পরের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলছে পাল্টাপাল্টি। এর মধ্যে ছাত্র নেতৃত্বের যে দল, তাদের দিক থেকেও তারা অভিযোগ জানাচ্ছেন যে সরকারি কিছু উপদেষ্টার সেফ এক্সিটের বিষয়ে তারা জানেন এবং সেগুলো তারা কথা বলছেন, প্রশ্ন তুলছেন। যিনি তুলেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম, তিনিও সরকারি উপদেষ্টা ছিলেন না এবং তাদের প্রতিনিধিরা এখনো রয়েছেনি। তারা কেন এই বক্তব্য দিচ্ছেন? এই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে। তিনি যেটা বলছেন যে তাদের কাছে মনে হয়েছে সরকারের কারো কারো তৎপরতা, কোনো পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। তিনিও বলছেন যে একটি বিশেষ দলের দিকে ঝুঁকছে কিনা এইটা তাদের মনে হচ্ছে, সে কারণেই তারা এই অভিযোগটা তুলেছেন সেফ এক্সিটের বিষয়টা। তো এনসিপির নাহিদ ইসলামও যে বক্তব্য দিয়েছেন সেখানে তারা কিন্তু বলছেন যে, তিনি বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। মানে মানে বুঝাতে চাচ্ছেন যে রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে একটা পক্ষ নিচ্ছেন, এই ধরনের অভিযোগটা এসছে। তো আক্তার হোসেন যেটা বলছেন যে তারা মনে করেন যে সরকারের উপরে মানে নির্বাচনকে সামনে রেখে সরকারকে নিরপেক্ষ রাখার প্রশ্নে একটা চাপ রাখা দরকার, সে কারণে তারা এই অভিযোগ তুলেছেন। তবে তাদেরও টার্গেট নির্বাচনকে সামনে রেখে এবং তাদের ইঙ্গিতটাও মনে হচ্ছে বিএনপির দিকে, জামাত যেমন ইঙ্গিত করেছে। তাহলে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, এর কয়েক মাস আগে সরকারের ওপর প্রভাবশালী এবং গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তিন বড় অ্যাক্টর রাজনৈতিক দল, তাদেরই অবস্থান নিয়ে তারা কি সরকারের মুখোমুখি অবস্থান নিচ্ছে? তারা তাদের অভিযোগগুলো তুলছে, তাতে যেভাবে অভিযোগগুলো তোলা হচ্ছে, বিএনপির নীতি নির্ধারণী ফোরামে অভিযোগ উঠছে, জামায়াতের সিনিয়র নেতা বক্তব্য দিচ্ছেন, এনসিপির প্রধানিত বক্তব্য দিয়েছেন, অভিযোগ তুলেছেন। ফলে মনে হচ্ছে যে দলগুলো সরকারের খুব কাছের বলে পরিচিত এখন সক্রিয় দলগুলোর মধ্যে, তারাই অভিযোগ তুলছেন। ফলে তারা একটা মুখোমুখি অবস্থানে যাচ্ছেন কিনা এরকমটা মানে রাজনীতিতে আলোচনা আছে। কিন্তু এই দলগুলোর নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই তারা নির্বাচনটা করে নিতে চান, মানে নির্বাচনটা করতে চান। এই দলগুলোই ভাবছে যে তারা কেউ ক্ষমতায় যাবেন বা ক্ষমতার কাছাকাছি থাকবেন, সে কারণেই তারা সরকারের উপরে এক ধরনের চাপ রাখা, আমার কাছে মনে হয়েছে এই দলগুলোর নেতাদের সাথে সেই কৌশল থেকে তারা এগোচ্ছেন। এখানে একটা বিষয় বলার, যেহেতু নির্বাচনে অনেক রকম বিষয় কাজ করে, মানুষের সমর্থন যেমন বিষয় আছে,
অনেক পেছনে অনেক শক্তিও কাজ করে, সেখানে প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে। সেটাই মনে হচ্ছে এই ধরনের বক্তব্যের পেছনে মূল কারণ। যেমন বিএনপির মানে যে বক্তব্যটা, বিএনপির বক্তব্যের পেছনে যেটা কারণ মনে হয়েছে দলটির নেতাদের সাথে কথা বলে, তারা যেটা বলছেন যে এই জনপ্রশাসন বিষয়কে একটি ক্যাবিনেট কমিটি করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে রদবদল করা হচ্ছে। তারা অভিযোগ তুলেছেন যে এই কমিটিতে 4 জন উপদেষ্টা আছেন, এই উপদেষ্টাদের মধ্যে 2 জন উপদেষ্টার দিকে ইঙ্গিত করছেন তারা যে 2 জন উপদেষ্টা তারা একটি বিশেষ দলের পক্ষে, তাদের ইঙ্গিত অনুযায়ী জামাতের সাথে পক্ষে কাজ করছেন, এ ধরনের তারা মন্তব্য, তাদের অভিযোগ। তো ওই কমিটিতে যে 4 জন উপদেষ্টা আছেন, যেমন সালিউদ্দিন আহমেদ আছেন, ফাউজুল কবির খান আছেন, সৈয়দা রিজওয়ানা হাসান আছেন, মাহফুজা আলম আছেন, তো তারা অভিযোগ করছেন যে এর মধ্যে 2 জন উপদেষ্টা একটা বিশেষ দলের পক্ষে কাজ করছেন, এটা বিএনপির অভিযোগ। ফলে প্রশাসনটাকে ঘিরেই যাদের মূল অভিযোগটা আসছে সরকারের বিরুদ্ধে, জামাতেরও তাই আসছে। কিন্তু তারা আবার এই সরকারের নেতৃত্বেই নির্বাচনটা এগিয়ে নিতে চান। ফলে মানে এখন মতপার্থক্য বা চাপ তৈরির কৌশল থেকেই মনে হয় তারা এগোচ্ছেন আসলে। আপনি বলছিলেন যে সরকারের কাছে রাজনৈতিক দলগুলো এবং সরকারের সহযোগী হিসেবেই তারা বিভিন্ন সময় তাদের অবস্থান ব্যক্ত করেছে। তারা যখন অভিযোগ জানাচ্ছে, প্রশ্ন তুলছে, সরকারের জন্য কি ধরনের বাস্তবতা বা পরিস্থিতি তৈরি করছে, কোনো সংকট তৈরি করছে কিনা, সরকার কি বলছে? সরকার মনে করছে যে তাদের কোনো সংকট তৈরি করছে না। যেমন আমি উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন যে এই দলগুলো যখন অভিযোগ করছে, তারা মনে করেন যে এটা রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। তারা মনে করছেন যে তারা সঠিক পথেই আছেন এবং দলগুলো তাদের দলীয় স্বার্থ থেকে অভিযোগগুলো তুলছে, তারা সবার স্বার্থ বিবেচনা করে এগোতে চান। তো প্রশ্নটা হচ্ছে যে তার এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা আসলে শেষ পর্যন্ত, সেই প্রশ্নে আবার উপদেষ্টা ফাউজুল কবির খান বলছেন যে তারা চেষ্টা করবেন, তারা বিশ্বাস করেন যে তারা পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে সরকার এবং এই দলগুলো একে অপরের উপর, প্রতিপক্ষের উপর চাপ তৈরির কৌশল নিয়ে এগোতে চাইছে, একটা চাপ রাখতে চাইছে। যেমন অধ্যাপক মাহবুবুল্লাহ, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি আবার একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে রাজনীতিতে একটা যে সংস্কৃতি ছিল, পুরনো সংস্কৃতি, যে কাউকে কিছু হলেই ট্যাগ দেয়া বা মানে এক ধরনের অসত্য অভিযোগ তোলা, সেই ধরনের সংস্কৃতি থেকে বা সেই জায়গা থেকে দলগুলো এখনো বেরোতে পারেনি, সেই বিষয়টা আরও বাড়ছে। তিনি মনে করছেন যে নির্বাচন যত এগিয়ে আসবে, এই অভিযোগ পাল্টা অভিযোগ, সরকারের বিরুদ্ধে অভিযোগ, এই বিষয়গুলো সামনে আসবে। তিনি মনে করেন যে সরকারের জন্য তখন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করাটা সহজ নয়, খুব কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, আজকের মতো আলোচনা শেষ করতে চাই। কাদির, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন, আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। প্রকাশ্যে ইসরায়েল বিরোধী সুর, কিন্তু আড়ালে সহযোগিতা। গাজার রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালেও অন্তত 6টি আরব রাষ্ট্র গোপনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এই গোপন নিরাপত্তা নেটওয়ার্কে তারা একসঙ্গে কাজ করেছে গোয়েন্দা তথ্য, সামরিক প্রশিক্ষণ ও সাইবার নিরাপত্তা বিষয়ে। কেন এই গোপন যোগাযোগ? তাহলে কি মধ্যপ্রাচ্যের রাজনীতির দৃশ্যপট পাল্টে যাচ্ছে? দ্য ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এর হাতে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের গোপন নথি অনুসারে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার গোপনে একটি নেটওয়ার্কে যুক্ত ছিল, যার নাম রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট। এই কাঠামোর মূল সমন্বয় করেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। উদ্দেশ্য ছিল ইরানের প্রভাব মোকাবেলা, তথ্য বিনিময় ও যৌথ সামরিক প্রস্তুতি। এই জোটের সব বৈঠক ছিল গোপন ও সীমিত যোগাযোগের আওতায়। অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ নিয়ম, ছবি তোলা বা সংবাদ মাধ্যমের সঙ্গে যে কোনো রকম যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বৈঠকে ইহুদি ধর্মীয় খাবার পরিবেশন করা হতো। গত 3 বছরে এই জোট বিভিন্ন সামরিক মহড়া ও প্রশিক্ষণের আয়োজন করেছে। এসব মহড়া বাহরাইন, জর্ডান, কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের কেন্টাকির ফোর্ট ক্যাম্পবেলে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নথিতে দেখা যায়, হামাসের টানেল ধ্বংস প্রযুক্তি শেখাতে ইসরায়েলি বিশেষজ্ঞরা আরব সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। এমনকি গত সেপ্টেম্বরে মিশরে অনুষ্ঠিত এক মহড়ায় যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, জর্ডান, মিশর, গ্রিস, ভারত, ব্রিটেন ও কাতার।
সেন্টকমের ব্রিফিংয়ে ইরান ও তার আঞ্চলিক সহযোগীদের উল্লেখ করা হয়েছে অশুভ অক্ষর হিসেবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি মোকাবেলায় 2022 সাল থেকেই যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কে যুক্ত হয়েছে আরব ইসরায়েলি রাডার ও সেন্সর ব্যবস্থা। এমনকি দুইটি অজ্ঞাত আরব রাষ্ট্র সরাসরি মার্কিন বিমান বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে বলেও নথিতে উল্লেখ রয়েছে। সম্প্রতি দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি বিমান হামলার পর এই গোপন সহযোগিতার ভিত্তি নড়ে যায়। হামলায় কাতার ক্ষুব্ধ হলেও যুক্তরাষ্ট্র বলছে তাদের রাডার সিস্টেম ইসরায়েলি বিমান শনাক্ত করতে পারেনি, কারণ তা মূলত ইরান পর্যবেক্ষণের জন্য ক্যালিব্রেট করা। পরে হোয়াইট হাউস থেকে ফোনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করেন এবং এমন পদক্ষেপ আর না নেওয়ার আহ্বান জানান। গোপনে সহযোগিতা করলেও আরব নেতারা প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সুরে কথা বলেছিলেন। কাতারের আমির গাজায় ইসরায়েলি অভিযানকে বলেছিলেন বিনাশের যুদ্ধ, আর সৌদি আরব ইসরায়েলের দিকে আঙ্গুল তুলে বলেছিল এটি ফিলিস্তিনিদের না খাইয়ে মারার অভিযান। অথচ একই সময়ে এই দেশগুলোর সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে এক টেবিলে বৈঠক করেছিলেন। বিশ্লেষকরা বলছেন এই তথ্য ফাঁস প্রমাণ করে আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর নির্ভরশীল রয়ে গেছে। আরব ইরানের উত্থান নিয়েও আতঙ্কিত। যুক্তরাষ্ট্র এই গোপন নেটওয়ার্ককে আব্রাহাম চুক্তির সম্প্রসারণ হিসেবে দেখছে, যার লক্ষ্য ইসরায়েল ও আরব দুনিয়ার নিরাপত্তা সমন্বয় বাড়ানো। তবে প্রশ্ন থেকেই যায়, প্রকাশ্যে যারা শত্রু তারা গোপনে কতটা মিত্র হতে পারে? এই দ্বৈত বাস্তবতা কতদিন টিকবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে? কাবুলের আকাশে গোলা শব্দ, মুহুর্মুহু বোমার আঘাতে ক্ষণে ক্ষণেই কেঁপে উঠছে রাজধানী। শুক্রবার ও শনিবারের সংঘর্ষে সীমান্ত জুড়ে আগুন আর দুই দেশের কর্তা ব্যক্তিদের কূটনৈতিক ঠান্ডা যুদ্ধ। প্রশ্ন এখন একটাই, তালেবানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের নামে পাকিস্তান কি আসলে আফগানিস্তানের সঙ্গে নতুন সীমারেখা টানছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এপ্রিল মাসে কাবুল সফরে গিয়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে দুই পুরনো মিত্রের সম্পর্ক পুনর্গঠনের সূচনা বলে মনে করেছিলেন বিশ্লেষকরা। মে ও আগস্টে চীনের মধ্যস্থতায় আরো দুটি বৈঠকও হয়েছিল, যা ইঙ্গিত দিচ্ছিল কূটনৈতিক উষ্ণতার। কিন্তু সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ সেই প্রচেষ্টা ভেস্তে দিয়েছে। ইসলামাবাদের দাবি তারা 200-রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যা করেছে, আর তালেবান প্রশাসন বলছে পাকিস্তানের 58 সেনা নিহত হয়েছে তাদের হাতে। এই প্রাণহানি দেখিয়ে দিচ্ছে চলতি বছরের শুরুতে যে সমঝোতার ইঙ্গিত মিলেছিল তা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আশ্রয়দাতা হয়ে উঠেছে, যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর হামলা চালাচ্ছে। তালেবান উল্টো এই অভিযোগ অস্বীকার করে কাবুলে ও পূর্ব আফগান প্রদেশে বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনায় ইসলামাবাদের সরাসরি সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ তুলেছে। পাল্টা হামলায় পাকিস্তান জানিয়েছে তাদের 23 সেনা নিহত ও 29 জন আহত হয়েছে, তবে দখলে নিয়েছে 21টি আফগান পোস্ট। সাম্প্রতিক সংঘর্ষের সূত্রপাত পাকিস্তান তালেবান বা টিটিপি ইস্যুতে। টিটিপি 2007 সালে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী যুদ্ধের সময় গঠিত হয় এবং তখন থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। আফগান তালেবানের সঙ্গে তাদের আদর্শগত মিল থাকলেও তারা পুরোপুরি একটি আলাদা সংগঠন। ইসলামাবাদ মনে করে আফগান মাটিতে টিটিপি, বালুচিস্তান লিবারেশন আর্মি BLA ও ইসলামিক স্টেট খোরসান প্রদেশ ISKP এর মতো গোষ্ঠীগুলো নিরাপদ আশ্রয় পাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ACLED এর তথ্য বলছে 2025 সালে পাকিস্তানের অভ্যন্তরে এখন পর্যন্ত অন্তত 600টি হামলা চালিয়েছে টিটিপি, যা গত বছরের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। কেবল গত কয়েকদিনে একাধিক হামলায় পাকিস্তানের 2 ডজনেরও বেশি সেনা নিহত হয়েছেন। এই বাড়তে থাকা সহিংসতা মোকাবিলায় পাকিস্তান এখন যেন ভারতীয় ধাঁচে নিউ নরমাল তৈরি করতে চাইছে, যেখানে যে কোনো হামলার উৎস আফগানিস্তান হলে তার জবাব দেওয়া হবে আফগানিস্তান ভূখণ্ডেই। বিশ্লেষক আব্দুল বাসিতের ভাষায় পাকিস্তান এখন স্পষ্ট বার্তা দিতে চাইছে যে আফগান মাটি থেকে আসা প্রতিটি আক্রমণের জবাব দেওয়া হবে একই শক্তিতে। তবে ভারত পাকিস্তানের পরিস্থিতির সঙ্গে এই সংঘাতের পার্থক্য আছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক ভারসাম্য থাকলেও তালেবানের পক্ষে পাকিস্তানের মতো নিয়মিত সেনাবাহিনীর মোকাবিলা করা কঠিন। পাকিস্তান চাইলে আরো
বড় ক্ষতি করতে পারত, কিন্তু ইসলামাবাদ এখনো পুরো শক্তি প্রয়োগ করেনি বলে মনে করেন নীতি নির্ধারকেরা। সপ্তাহান্তে সংঘর্ষের পর প্রথমবারের মতো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ্যে তালেবান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। তারা তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলে, আমরা আশা করি একদিন আফগান জনগণ সত্যিকার প্রতিনিধিত্বমূলক সরকারের অধীনে শাসিত হবে। এই বিবৃতিকে কেউ কেউ কূটনৈতিক চাপ হিসেবে দেখলেও অন্যরা মনে করেন এটি পাকিস্তানের অবস্থানের মৌলিক পরিবর্তনের ইঙ্গিত। এখন প্রশ্ন উঠেছে, তবে কি ইসলামাবাদ তালেবান বিরোধী গোষ্ঠীগুলোর দিকে ঝুঁকছে? এবছর নোবেল শান্তি পুরস্কার জিতেই ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মারিয়া করিনা মাচাদো ঘোষণা দিলেন তিনি এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করবেন। তার এই বক্তব্য শুধু ট্রাম্পের নোবেল না পাওয়ার হতাশা ঘোচানোর চেষ্টা ছিল না, এর পেছনে ছিল মাচাদোর ব্যক্তিগত হিসাবও। কারণ ট্রাম্প প্রশাসনের ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে তার রাজনৈতিক ভবিষ্যৎ সরাসরি যুক্ত। এখন তাকে হাঁটতে হচ্ছে এক সূক্ষ্ম দড়ির উপর, একদিকে ট্রাম্পের আগ্রাসী নীতি, অন্যদিকে গণতন্ত্রের নামে সামরিক হস্তক্ষেপের প্রশ্নে নিজের অবস্থান। মাচাদো প্রকাশ্যে ট্রাম্পের আঞ্চলিক অভিযানকে সমর্থন করেছেন, এমনকি প্রমাণ ছাড়া মাদক ব্যবসায়ী বলে সন্দেহভাজন ব্যক্তিদের হত্যাকেও তিনি সমর্থন দিয়েছেন। যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিমান হামলা শুরু করে তখন ফক্স নিউজকে তিনি বলেছিলেন এটা জীবন বাঁচানোর জন্য। সে কারণেই প্রশ্ন উঠেছে, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কি এমন নীতি সমর্থন করতে পারেন যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত? আর যদি যুক্তরাষ্ট্র এই অভিযান বাড়িয়ে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে মাচাদোর অবস্থান কি হবে? কতদিন তিনি ট্রাম্পের সঙ্গে থাকবেন কিংবা থাকতে পারবেন? জো বাইডেনের প্রশাসন চলাকালেই মাচাদো ভেনেজুয়েলার বিভক্ত বিরোধী দলের মধ্য থেকে উঠে আসেন। তিনি হয়ে ওঠেন নিকোলাস মাদুরোর স্বৈরাচারের বিরুদ্ধে গণমানুষের প্রতিরোধের কণ্ঠ। বাইডেন প্রশাসন সে সময় সর্বোচ্চ চাপ নীতি কিছুটা শিথিল করে মাদুরো সরকারের সঙ্গে সংলাপে যায়। উদ্দেশ্য ছিল 2024 সালে ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী একটি স্বাধীন ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করা। তখন আন্তর্জাতিক চাপের মুখে মাদুরো সরকার বিরোধী দলের প্রাথমিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয়, যেখানে মাচাদো বিপুল ব্যবধানে জয়ী হন। কিন্তু মাদুরোর নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট দ্রুত তাকে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করেন। তখন তিনি নিজের বিকল্প প্রার্থী হিসেবে এডমুন্ডো গেনসালেসকে সমর্থন দেন। কিন্তু 2024 সালের 28 জুলাইয়ের নির্বাচনে মাদুরোর বিরুদ্ধে প্রকাশ্যেই ফলাফল চুরির অভিযোগ ওঠে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের পরাজয়ে হোয়াইট হাউসে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরেই ট্রাম্প মাদুরোকে ঘোষণা করেন নার্কো টেররিস্ট, অর্থাৎ মাদক সন্ত্রাসী শাসক। এই অজুহাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্যারিবীয় সাগরে পাঠায় 8টিরও বেশি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন আর 10,000-এরও বেশি সেনা। অল্প দিনের মধ্যেই মার্কিন নৌবাহিনী অন্তত 4টি ভেনেজুয়েলান নৌকা ডুবিয়ে দেয়, যাদের তারা মাদক পাচারকারী বলে দাবি করে। সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এবার হয়তো স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হবে। এভাবে মাদুরোর ঘনিষ্ঠ মহলকে ভয় দেখিয়ে ভেতর থেকেই তাকে সরিয়ে দেওয়াই ট্রাম্পের কৌশল, যাতে গণতন্ত্রে উত্তরণ ঘটানো যায়। মাদুরোর বিজয় ঘোষণা ও তার পরের দমনপীড়ন বিরোধী শিবিরকে সম্পূর্ণ হতাশ করে। 20,000-এরও বেশি মানুষ গ্রেপ্তার হন, 24 জন নিহত হন শান্তিপূর্ণ বিক্ষোভে। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও নিকারাগুয়া ছাড়া বাকি দুনিয়া নির্বাচনের বৈধতা স্বীকার করেনি। কিন্তু সময়ের সঙ্গে আন্তর্জাতিক মনোযোগ হালকা হয়ে যায়। ব্রাজিল ও কলম্বিয়ার মতো প্রতিবেশী দেশগুলো চুপচাপ সরে দাঁড়ায়। মাচাদো নিজেও বারবার সামরিক বাহিনীকে আহ্বান জানান, মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ করো, দেশের মুক্তির জন্য দাঁড়াও। এই অবস্থাতেই তিনি ট্রাম্পের সামরিক নীতিকে পরোক্ষ সমর্থন করেন, যেখানে বেসামরিক নাগরিকদেরও হত্যা করা হচ্ছে নার্কো টেররিস্ট তকমায়। অনেকে বলছেন নোবেল কমিটির এই সিদ্ধান্ত ট্রাম্পের প্রতি এক ধরনের সান্ত্বনা পুরস্কার, তার কঠোর নীতিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়া। তবে অন্য ব্যাখ্যাও আছে। নরওয়েজীয় কমিটি তাদের ঘোষণায় বলেছে, মাচাদো ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য নিরলস লড়াই করেছেন এবং শান্তিপূর্ণ ও ন্যায্য উত্তরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই ভাষা যেমন তার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেয়, তেমনি এক ধরনের সতর্কবার্তাও দেয়, সহিংস বা অগণতান্ত্রিক পথ যেন গ্রহণ না করেন। কারণ নোবেল শান্তি পুরস্কার মানে হলো আইনের শাসন, মানবাধিকার ও শান্তির প্রতি আনুগত্য।
কিন্তু ট্রাম্পের নীতি যদি তার রাজপ্রাসাদে অভ্যুত্থান বা বোমা হামলার রূপ নেয়, তাহলে সেটা শান্তির চেয়ে রক্তপাতই বাড়াবে। ভেনেজুয়েলার সেনাবাহিনী দুর্নীতিতে ডুবে আছে। কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী, অবৈধ স্বর্ণখনি আর প্রো সরকারি সশস্ত্র মিলিশিয়াদের উপস্থিতিতে দেশটিতে সহিংসতার আশঙ্কা খুবই প্রবল। ট্রাম্প প্রশাসন দাবি করছে মাদুরোর সরকার আসলে এক মাদক চক্র চালিত সন্ত্রাসী রাষ্ট্র, তাই সামরিক ব্যবস্থা নেওয়া ন্যায্য। কিন্তু বাস্তবতা হলো এভাবে কোনো স্থায়ী গণতান্ত্রিক পরিবর্তন আনা সম্ভব নয়। একটি অপরাধ চক্রে ভরা রাষ্ট্রে রক্তহীন অভ্যুত্থান একেবারেই অবাস্তব ধারণা। নোবেল পুরস্কার এখন ভেনেজুয়েলার দুর্দশায় নতুন আলোকপাত করেছে, যেখানে দশকের পর দশক ধরে এক গণতান্ত্রিক উত্তরণের সংগ্রাম চলছে, কিন্তু পথ হারিয়েছে। মাচাদো একসময় নাগরিক সংগঠন সুমাতে থেকে শুরু করে আজ জাতীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। তবে তার আন্দোলন এখন কোন পথে যাবে, সহিংস প্রতিশোধের নাকি শান্তিপূর্ণ পরিবর্তনের, তা স্পষ্ট নয়। সম্ভবত তার জন্য একমাত্র টেকসই পথ হবে একটি অহিংস, যুক্তরাষ্ট্র নির্ভর নয় এমন উত্তরণ প্রক্রিয়া তৈরি করা, যেখানে অন্যান্য দেশও পাশে দাঁড়াতে পারবে আর ভেনেজুয়েলায় নতুন রক্তপাতের ঝুঁকি কমবে। এখন মাচাদোর সামনে এক দোটানা পরিস্থিতি, একদিকে ট্রাম্পের অহং প্রশমিত করা, অন্যদিকে নিজের জনগণের গণতন্ত্র ও শান্তির আহ্বানে সাড়া দেওয়া। এই সূক্ষ্ম ভারসাম্যের খেলাতেই হয়তো নির্ধারিত হবে নোবেল জয়ী মাচাদোর প্রকৃত উত্তরাধিকার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।